লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মাটি প্রশ্নবিচার 2024 সালের ক্লাস 6-এর থার্ড সাবমিটিভের 3য় নম্বর স্কুলটা, অর্থাৎ 3য় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা পরিবেশের 3 নম্বর স্কুলটা কী বলেছে ঝটপট করে ফেলি। দেখো, প্রথমে 10টা প্রশ্ন বলেছে। একের দাগে কোন রাশিটি মৌলিক রাশি নয়, সেটা হচ্ছে আয়তন। কারণ আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টে রাশির গুণফল, এটা মৌলিক রাশি নয়। পদার্থ কোনটি মৌল নয়, অ্যামোনিয়া হচ্ছে একটা মৌল নয়, ঠিক আছে। একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটা কি? ঘর্ষণ বল। কারণ পরপর যত ঘর্ষণ হচ্ছে তত তার গতিটা কমে যাচ্ছে। কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? উত্তর হবে জাঁতি। আমরা যে সুপরেখাটি জাঁতি সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। মিথেনের রাসায়নিক নাম CH4কে বলা হয় মিথেন। কোন রাশির একক ডাইন? বলের CGS একক হচ্ছে ডাইন, বলের CGS একক হচ্ছে ডাইন, ঠিক আছে। পরের প্রশ্ন, বল প্রয়োগের দিককে উল্টো করে দেয় ড্যাশ পুলি হচ্ছে বল প্রয়োগের দিককে উল্টো করে দেয়। পরের প্রশ্ন 8টা, এসআইতে আলোর তীব্রতার একক কী? না, অ্যান্সার হবে কি? ক্যান্ডেলা। এসআইতে আলোর তীব্রতার একক কী হবে? ক্যান্ডেলা। 9এর দাগেটা, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা ড্যাশমুখী, দ্বিমুখী। কোনটি চৌম্বক পদার্থ নয়? সোডিয়ামকে চুম্বক আকর্ষণ করতে পারে না। 2এর দাগে দেখো 10টা প্রশ্ন বলেছে, 3 × 30, তাই না? ও আচ্ছা, 3টে প্রশ্ন 10 নাম্বার করে, 10টা প্রশ্ন 3 নাম্বার করে 30। প্রথম 3টে কী বলেছে দেখো, অনবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে? 2টি উদাহরণ দাও। তাহলে অনবীকরণ বা প্রচলিত শক্তি বা চিরাচরিত শক্তি, যেসব শক্তি ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পুনরায় ফিরে পাওয়া যাবে না, তাকে অনবীকরণযোগ্য শক্তি উৎস বলে। যেমন কয়লা, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস। প্রথম শ্রেণীর লিভার কাকে বলে? চিত্রসহ বুঝিয়ে দাও। দেখো, প্রথম শ্রেণীর লিভার যার বল হচ্ছে সাইডে থাকবে আলম্ব মাঝখানে এবং বাধা এক সাইডে থাকবে, তাকে বলে প্রথম শ্রেণীর লিভার। উত্তর হবে নলকূপের হাতল, কাঁচি, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, বেলচা, ঢেঁকি, শিশু প্রভৃতি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। পরের প্রশ্ন, মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য। মৌলিক রাশি, লব্ধ রাশির মধ্যে তোমাদের 3টে পার্থক্য লিখবে, এখান থেকে 4টে দিয়েছি। না দেখো, যেসব ভৌত রাশি পরস্পর নির্ভরশীল নয় তাদের মৌলিক রাশি, আর যারা নির্ভর করে তাদের লব্ধ রাশি। মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর, সময়। লব্ধ রাশি আয়তন, বেগ, ঘনত্ব, এইগুলো। মৌলিক রাশি এককগুলি মূল বা প্রাথমিক একক, আর লব্ধ রাশি এককগুলি লব্ধ একক হয়। মৌলিক রাশির সংখ্যা 7টি, আর লব্ধ রাশির সংখ্যা হচ্ছে অসংখ্য। তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো, 4এর দাগেরটা বলেছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম। আমরা 3টে করেছি, 4এর দাগেরটা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে কি? অক্সানোমিটার। একটি বলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি তোমরা লেখো। তো বলের ক্ষেত্রফল দেখো এখানে দেওয়া আছে পাই ব্যাস গুণিত ব্যাস বা ব্যাসার্ধ স্কোয়ার দিলে হবে পাই আর স্কোয়ার। তা বলটা কতটা আয়তন আছে, পাইয়ের সঙ্গে যদি আমরা আর স্কোয়ার গুণ করি তবে বলের ক্ষেত্রফল পাবো। এখানে সেটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা এই দুটো সূত্র দেখে নেবে, ঠিক আছে? এখান থেকেই তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন কি বলেছে, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইডের সংকেত। দেখো এখানে আমি লিখে দিয়েছি, না সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে কি? না সালফার ট্রাইঅক্সাইড SO3 হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। হাইড্রোজেন সালফাইড H2S এবং কার্বন মনোক্সাইড হচ্ছে CO কার্বন মনোক্সাইড। গতিশক্তি থেকে তাপশক্তি রূপান্তর একটি উদাহরণ হচ্ছে হাতের তালু ঘষলে, ঠিক আছে। বল প্রয়োগের দুটির প্রভাব, অর্থাৎ বল প্রয়োগের ফলে কি কি হয়, ঠিক আছে। তো এখানে আমরা করব, দেখো বল প্রয়োগের প্রভাব কি? না এখানে দিয়েছে দেখো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে স্থির বস্তুর উপর প্রযুক্ত সেটি গতিশীল হয়, এবং কি প্রযুক্ত বল গতিশীল বস্তুকে স্থির করে, ঠিক আছে। বল প্রয়োগ করলে এইগুলোই হয়। বেগ বৃদ্ধি পায়, বেগ হ্রাস পায়, দিক পরিবর্তন হতে পারে। পরের প্রশ্ন কি বলেছিল দেখো, না কিভাবে যন্ত্রকে পরিচর্যা করা হয়। তো যন্ত্রকে দেখো পরিচর্যা কেন করা হয়? না দীর্ঘদিন ধরে নিয়মিত ব্যবহারের ফলে, ঘর্ষণের ফলে ঘূর্ণায়মান অংশগুলি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং জলীয় বাষ্পের সংস্পর্শে লোহার যন্ত্রগুলো মূর্ছা পড়ে। তাই দীর্ঘ সময়ের জন্য যন্ত্র কার্যকরী রাখতে সেগুলিকে নিয়মিত যত্ন পরিচর্যা করা প্রয়োজন। কেন করবো? এখানে দেখো, ব্যবহার না হওয়া অবস্থায় যদি থাকে, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য কোনো যন্ত্র থাকলে তাকে ঢাকা দেওয়া রাখা প্রয়োজন। কিভাবে আমরা যন্ত্রগুলো পরিচর্যা করব সেখানে দেখো, অর্থাৎ প্রত্যেকে বাড়িতে কিছু না কিছু যন্ত্র আছে, কারো সাইকেল, বাইক, সেগুলিকে অবশ্যই চর্চা করা উচিত, নাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে। 8 দাগে প্রশ্নটা বলছে
কোনো কোনো মিশ্রণে লবণ ও লোহার গুঁড়ো মিশে থাকলে কীভাবে আলাদা করব সেটা আগেও বলেছিলাম, যে লবণ ও লোহার গুঁড়ো মিশে থাকলে যদি আমরা চুম্বক দিই তাহলে লোহার গুঁড়োগুলো আটকে যাবে, লবণগুলো আলাদা হয়ে যাবে। দেখো সেখানে এইটাই দেওয়া আছে, এইভাবে তোমরা লিখবে। এখানে চকের গুঁড়ো দেওয়া আছে, তোমরা লবণ দিয়ে করবে। পরের প্রশ্ন কি বলেছিল দেখো, আনতল কি, পেরেগো স্ক্রুর মধ্যে কোনটি কাঠের ব্লকে বেশি হবে? ট্রাক্টর একটি কী ধরনের যন্ত্র? জটিল যন্ত্র। তাহলে প্রথম দুটো করব, আনততল কি এবং পেরেগো স্ক্রুয়ের মধ্যে কাঠের ব্লকে। আনততল কি দেখো, এই যে আনততল, দেখো কোনো সমতল বা পাটাতনকে আনুভূমিক না রেখে আনুভূমিকের সঙ্গে যে সূক্ষ্মকোণ রাখা হয় তাকে আনততল বা নততল বলা হয়। এবারে কাঠের ব্রেকে যদি স্ক্রু আমি রাখি তাহলে স্ক্রুটা বেশি থাকবে পেরেকের থেকে, কারণ এখানে দেখো স্ক্রুয়ের মধ্যে নততল আছে এবং সেটাকে ভালোভাবে বসে যাবে। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, এইটা তোমরা দেখে লিখে নেবে। পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, পরের প্রশ্ন দেওয়া আছে দেখো, চুন জলের উপাদানগুলির নাম লেখো। চুন জলের সংকেত হচ্ছে CaOH (2). তাহলে চুন জলের উপাদান কী কী? ক্যালসিয়াম থাকবে, অক্সিজেন থাকবে, হাইড্রোজেন থাকবে। চিনির মধ্যে কোন পরমাণু আছে? দেখো চিনির সংকেত C12, H22, O11। আমি আগে যেটা বলেছিলাম চিনির সংকেত হবে এইটা। তাহলে কোন কোন পরমাণু থাকে? C থাকে, H থাকে এবং O থাকে। এই তিনটে পরমাণু দিয়ে চিনিটা গঠিত, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব দেখো জীবন বিজ্ঞানের পাঠটাতে। জীবন বিজ্ঞানে কি বলেছে দেখো, প্রথমে একের দাগের 5টা বলেছে। অ্যামিবার রাজ্যের নাম কি? মনেরা পড়বেন অ্যামিবা। টাইফয়েড জ্বরের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। কোনটি পরিযায়ী পাখি না? রাজহাঁস কোন পরিযায়ী পাখি না, তাই না? বজ্র পদার্থ ডিডিটি পাওয়া যায়, কৃষি জমি থেকে ডিডিটি পাওয়া যায় যেহেতু সারে সারে প্রয়োগ করা হয় কীটনাশক হিসাবে। বোলতার সমাজ নিয়ে গবেষণা করেছেন রাঘবেন্দ্র গডাক্কর। এবারে 2-এর দাগে দেখো 5টা প্রশ্ন বলেছে। কোন পর্বের প্রাণী নালীপদ আছে? একাইনোডার্মাটা প্রাণীতে নালীপদ আছে। কোন শৈবাল জলের সম্পর্কিত? স্পাইরোগাইরা। ট্যাক্সন কি? শ্রেণীবিভাগের প্রতিটি ভাগকে ট্যাক্সন বলা হয়, অর্থাৎ শ্রেণীর জীবের যে রাজ্য, ক্যারোলাস লিনিয়াস যে রাজ্যের ভাগ করেন, শ্রেণী যে ভাগ করেন সেগুলোকে ট্যাক্সন বলা হয়। ব্লাবার কি? তিমির পুরু চর্বি স্তরকে ব্লাবার বলে। ব্লাবার। দুটি বিষাক্ত বজ্র পদার্থের নাম? অ্যালড্রিন এবং ডিডিটি। একটি খাদ্য উপযোগী শৈবালের নাম ক্লোরেল্লা। ক্লোরেল্লাকে খাওয়া হয়। 3-এর দাগের প্রশ্ন দেখো, ড্যাশপ্রন দিয়ে যে ঝিনুকের বাইরে চারিদিকে ক্যালসিয়াম কার্বনেট শক্ত আবরণকে কী বলে? সেল বলা হয়, সেল। মশের দেহে উপরের অংশে যে টুপির মতো দেখতে গঠনটি সেটাকে বলে ক্যাপসুল। ভারতবর্ষে ফাইলেরিয়া রোগের বাহক হচ্ছে কিউলেক্স মশা। ফেলে দেওয়া জিনিস নতুন করে কাজে লাগানো পদ্ধতিকে বলে রিসাইকেল, পুনর্ব্যবহার, রিসাইকেল। এখানে ডান স্তম্ভে বাম স্তম্ভ দিয়ে যে চিংড়ি কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা প্রাণী। দেখো এই যে দাগের সঙ্গে মিলছে। এককোষী ইউরেটিক হচ্ছে প্রোটোজোয়া। গোল কৃমি হচ্ছে নিমাটোডা পর্বের প্রাণী এবং ব্লু পাউচ হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবারে 5-এর দাগে এখানে দেখো টিকা দিয়েছে 3টি, দুটো করতে বলেছে, আমরা 3টেই করেছি। কী কী টিকা দিয়েছে? জীব বৈচিত্র্য, জৈব ভঙ্গুরবর্জ্য, মৌমাছি নৃত্য। প্রথমে জীব বৈচিত্র্য আমরা করব কি না, জীব বৈচিত্র্য সংরক্ষণ, তাই তো, জীব বৈচিত্র্য সংরক্ষণ টিকা। যে বিজ্ঞানসম্মত পদ্ধতির দ্বারা জীব প্রজাতিকে নিরাপত্তা প্রদান, পরিমিত ব্যবহার, পুনরুদ্ধারের মাধ্যমে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয় তাকে জীব বৈচিত্র্য সংরক্ষণ বলে। যেমন ইন সিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ, এখানে তোমরা দেখে নেবে টিকাটা। পরে প্রশ্ন, মৌমাছি যে নৃত্য, মৌমাছি দুটো, একটা চক্রাকার নৃত্য, একটা আছে ওয়াগেল নৃত্য। দেখো দুটো দেওয়া আছে। এটা কে আবিষ্কার করে? কার্ল ফন ফ্রিস। এর মধ্যে খাদ্যের উৎসে মৌচাক 100 মিটার দূরত্বে মধ্যে থাকলে মৌমাছি যে বৃত্তাকার নৃত্য করে তাকে চক্রাকার নৃত্য বলে। আর জার্মান প্রাণীবিদ কার্ল ফন ফ্রিসের মতে খাদ্যের উৎস মৌচাক 100 মিটার বেশি দূরে হলে মৌমাছিরা আটের আকৃতি নৃত্য করে ওয়াগেল নৃত্য বলা হয়। এই নাচের মাধ্যমে মৌমাছি দুটি সংবাদ দেয়, একটা খাদ্যের উৎস, মৌচাকের দূরত্ব এবং মৌচাকের কোন দিকে খাদ্যের উৎস আছে, ঠিক আছে, সেটা দেয়, আভাস দেয়। পরের প্রশ্ন ছিল জৈব অভঙ্গুর বজ্রপদার্থ টিকা। না, যে সমস্ত প্রাকৃতিক পরিবেশের যে সমস্ত বজ্রপদার্থ সহজে ভাঙে না, মিশে না, পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাকে জৈব অভঙ্গুর। যেমন মার্কিউরি, ডিডিটি, BHC, প্লাস্টিক, এগুলো হচ্ছে মাটিতে সহজে মেশে না, বারবার সেগুলো ফিরে আসতে থাকে। 6-এর দাগে দেখো এখানে দুটো প্রশ্ন বলছে, 5 নম্বরে অথবা দেওয়া আছে, আমরা সবগুলো করব। বলছে হোয়াইকেটার বর্ণিত 5 রাজ্যের শ্রেণীবিভাগ করো, ঠিক আছে। হোয়াইকেটার রাজ্যে যে জীবের যে রাজ্য তার 5টা শ্রেণীবিভাগ এখানে দেওয়া আছে। দেখো যে 5টা, প্রথম হচ্ছে মনেরা রাজ্য, প্রোটিস্টা, তাই না। 3-এ আছে দেখো ফাঙ্গি বা ছত্রাক, 4-এ প্ল্যান্টি এবং 5-এ আছে অ্যানিমালিয়া। তো মনেরা রাজ্যে ব্যাকটেরিয়া, সবুজ শৈবাল, প্রোটিস্টা রাজ্যে অ্যামিবিয়া, ডায়াটম, ইউগ্লিনা এবং ফাঙ্গাস বা ছত্রাকের দিকে ইস্ট, পেনিসিলিয়াম অ্যাগারিকাস এবং এখানে দেখো
চারে প্ল্যান্টটি রাজ্যে মোষ, শৈবাল, ধান, গম, আট, বক এবং অ্যানিমালিয়া সমস্ত প্রাণী। অ্যানিমালিয়া কি? সমস্ত প্রাণী। এর পরের প্রশ্ন ছিল দুইয়ের দাগেটা দেখো, অথবাটা ছিল উদ্ভিদ রাজ্যে শ্রেণীবিভাগ করে রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তো এখানে আমরা উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগটা যে দেখিয়েছি দেখো, উদ্ভিদ রাজ্যের মধ্যে দুটো, একটা বীজহীন, একটা সজীব। বীজহীনের মধ্যে দেখো থ্যালোফাইটা, মশবর্গীয় ফান, আর সজীবের মধ্যে নগ্নজীবী, গুপ্তজীবী, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, এখানে সবগুলো দেওয়া আছে। পরের প্রশ্ন কী ছিল দেখো, দুইয়ের দিকে কাককে সামাজিক পাখি বলে কেন? জলে মাছেরা কীভাবে শ্বাসকার্য চালায়? তো কাককে সামাজিক পাখি বলে কেন? দেখো কাকের মাঝে মাঝে সভা বসে, কাকেদের মাঝে মাঝে সভা বসে, সেখানে শত শত কাক জড়ো হয়। কাকেদের কেউ বিপদে পড়লে সব কাকরা একসঙ্গে গিয়ে তাকে কাকা করে ডাকতে থাকে, তখন আশেপাশে বাকি কাকেরা ঝাঁকে ঝাঁকে ছুটে আসে। কাকেদের এই রকম সামাজিক আচরণের জন্য সামাজিক পাখি বলা হয়। মাছ কীভাবে জলে শ্বাস নেয়? মাছ মুখ দিয়ে জলে শ্বাস গ্রহণ করে, কানকোর মাধ্যমে বাইরে বের করে দেয়। কানকোর নিচে থাকে ফুলকা, হলো মাছের শ্বাসঙ্গ। মুখের মাধ্যমে গৃহীত জল ফুলকার মধ্য দিয়ে যাওয়ার সময় ফুলকায় থাকা অসংখ্য রক্তনালী জলে দ্রবীভূত অক্সিজেনকে টেনে রক্তে মিশে যায়। দেহ এবং রক্তে কার্বন ডাইঅক্সাইড জলে ছেড়ে দেয়। এইভাবে মাছ শ্বাসকার্য চালায়। পরের প্রশ্ন কী ছিল দেখো, মাছের লাস্ট প্রশ্ন কী? কৃষক পিঁপড়ের প্রিয় খাদ্য কী? এটি কীভাবে সংগ্রহ করে? তোমার দেখা যে কোনো দুটি প্রাণীর আচরণগত বৈশিষ্ট্য। তো প্রথম প্রশ্ন, কৃষক দেখো চাষি পিঁপড়ে বা কৃষক পিঁপড়ে এরা মাটিতে গর্ত করে পচা পচা পাতা নিয়ে গিয়ে ছত্রাক তৈরি করে সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এখানে দেখে নাও। পরের প্রশ্ন, তোমার দেখা তিনটি প্রাণীর বিশেষ আচরণগত বৈশিষ্ট্য। দেখো তিনটে এখানে দেওয়া আছে। দেখো টিকটিকি, এবারে দেখো এখানে দিয়েছে দেখো যে দেওয়ালে আলোর কাছাকাছি টিকটিকি চুপচাপ ঘাপটি মেরে বসে থাকে শিকারের আশায়। আলোর আকর্ষণে যেই না পোকা কাছে আসতে তখনই আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে ধরে। আবার কখনো কখনো অতি সাবধানে টিকটিকি একটু একটু করে শিকারের কাছে গিয়ে তাকে ধরে ফেলে। ঝাঁটার কাঠিগুলো একটা কাক ঠোঁট দিয়ে বের করে নিচ্ছিল। খানিকক্ষণ লক্ষ্য করে দিলে কাঠিগুলো ঠোঁটে করে নিয়ে কাকটা একটু দূরে একটা গাছের ডালে গিয়ে বসে বাসা বানাচ্ছে। এগুলো আচরণগত বৈশিষ্ট্য। বারান্দায় একটা লাইনে গর্ত করে পিঁপড়েরা বেরিয়ে আসছিলো, মুখ দিয়ে তারা ছোটো সাদা ডিম এমন শৃঙ্খল লাইনে ওরা দেয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে দেখে মা বললেন ওরা ডিমগুলো নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছে। তো এইভাবে তিনটে আচরণগত বৈশিষ্ট্য তোমরা আলোচনা করবে, যে কোনো প্রাণী তোমাদের দেখা তিনটে প্রাণী বলবে। তো আজকের মতো আমরা 3 নম্বর স্কুলটা কমপ্লিট করে গেলাম ক্লাস 6-এ। পরের দিন দেখা হবে 4 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো আমরা। তার আগে বলা যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিও যদি ফ্রি পিডিএফ পেতে চাও আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই তোমাদের ফ্রি পিডিএফ দেবো, তার জন্য কোনো পয়সা লাগবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো করে পড়াশোনা করো, ফাইনাল পরীক্ষার জন্য একদম ভালোভাবে প্রিপারেশন নাও। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে 3 নম্বর স্কুলটা নিয়ে। 3 নম্বর স্কুলটার নাম কি? আগের দিন আমরা আলোচনা 4 নম্বর স্কুলটা, এটা তো 3 নম্বর হয়ে গেল, পরের দিন 4 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো।